গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করো আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। গুড ইভিনিং সবাইকে। যারা যারা ক্লাসে আছো তারা একটু কনফার্ম করে দাও আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই জানো যেহেতু আমাদের WBCS পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি। গুড ইভিনিং সবাইকে। তো অবভিয়াসলি সেটার কথা মাথায় রেখে আমরা একটা ইন্ডিয়ান পলিটির একটা WBCS সাজেশন ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটা মোটামুটি আমরা আগামী 45 মিনিট 1 ঘন্টা করব। এবং এই ক্লাসটার পরে রাত্রির 11টা থেকে তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, সেটাও কিন্তু আমরা লার্ন ইজি প্ল্যাটফর্মে দেখতে পাবো। তো ভালো করে ক্লাসটা তোমরা কন্টিনিউ করো, সবাইকে এটাই রিকোয়েস্ট। কারণ যেহেতু সামনে পরীক্ষা আছে এবং সুস্মিতা শোনা যাচ্ছে, ঠিক আছে, সামনে যেহেতু পরীক্ষা আছে তাই আমাদের প্রিপারেশনকে আরো জোরদার করতে এটাকে কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক আমাদের ডিসকাশন, আমাদের আলোচনা। ফার্স্ট কোশ্চেন বলছে, বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট লেজিসলেটিভ কাউন্সিল, গুড ইভিনিং সাগরিকা, by which of the following act legislative council of India received the power to discuss the budget, অর্থাৎ বাজেট ডিসকাশন করার জন্য লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া তার ক্ষমতা পেয়েছিল কোন আইনের মাধ্যমে, প্রশ্ন করেছে সাজেশন ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। তোমরা একটু তাড়াতাড়ি আনসার করো, কারণ যেহেতু আমাদেরকে প্রায় 45টা কোশ্চেন আমার আছে, আজকে 45টা কোশ্চেন সলভ করতে হবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আনসার করার চেষ্টা করব, যেখানে যেখানে এক্সপ্লানেশনের প্রয়োজন ডেফিনেটলি আমি করব। একটু আনসার করে দাও। সেটা হলো লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া বাজেট ডিসকাশন করার ক্ষমতা পাচ্ছে কোন আইনের মাধ্যমে। দেখো, এখনো পর্যন্ত কোনো আনসার আমি পাইনি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। 1861 এর মাধ্যমে যদি বলে কি হয়েছিল, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো পোর্টফোলিও অ্যালোকেশন। এই যে আমরা দেখি না যে আমাদের বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন দপ্তর দেয়া হয়, এই যে দপ্তর বন্টন বা পোর্টফোলিও অ্যালোকেশন, এই পোর্টফোলিওর কনসেপ্ট আমাদের দেশে এসেছিল অবশ্য 1859 সালে, এনেছিলেন লর্ড ক্যানিং, আমরা সবাই জানি। কিন্তু পোর্টফোলিও অ্যালোকেশনটা প্রপারলি আইনের মাধ্যমে হয়েছিল 1861 সাল থেকে, এটা একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই আইনের মাধ্যমে প্রথম অর্ডিন্যান্সের যে ক্ষমতা সেটা দেয়া হয়েছিল আমাদের ভাইস রয়কে, এটা একটু মাথায় রাখবে, এটাও পরীক্ষায় দেয়। 1909 আইনটা খুব ইম্পর্টেন্ট। 1909 আইন মানে যেটা মল্ডেমিন্টো রেকমেন্ডেশনে হয়েছিল, সেখানে সেপারেট ইলেক্টরেটের কথা বলা ছিল, এটা মাথায় রাখবে। অর্থাৎ যেখানে ভোটারকে ভাগ করে দেওয়া হচ্ছে ধর্মের নিরিখে, যেটা লর্ড মিন্টোর একটা অবদান। আর তার সাথে আরেকটা পয়েন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাও আমার মনে হয় ইকুয়াল ইম্পর্টেন্ট। সেটা হলো এই আইনের মাধ্যমে আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল, তাতে প্রথম ভারতীয় মেম্বারকে আনা হয়েছিল, সেটা হলো SP সিনহা। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919 খুব ইম্পর্টেন্ট আইন। এখানে মেনলি যেটা করা হয়েছে, প্রথম আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার আমাদের কেন্দ্রে শুরু হয়েছিল, এটা মাথায় রাখবে। 1919-এর মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনকে রেকমেন্ড করা হয়েছিল তৈরি করার জন্য, যেটা ফাইনালি 1926 সালে তৈরি হয়েছিল। এছাড়া 1919-এর মাধ্যমে আমাদের ডায়ারার্কি হয়েছিল, কিন্তু সেই ডায়ারার্কিটা হয়েছিল প্রভিন্সে। এবং আমাদের দেশে প্রথমে ডায়ারার্কি অর্থাৎ একটা বিষয়, মানে বলতে পারো সেই বিষয়ের উপর দুটো ল মেকিং বডি হবে, সেটাকে ডায়ারার্কি বলে, সেটাও প্রথম 1919 সালে হয়েছিল। এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট দ্য প্রভিশন ওয়াজ মেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা, অর্থাৎ কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে, সেই প্রভিশনটা কোন আইনের মাধ্যমে এসছে? রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। আনসার করো সবাই। এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা, এই প্রভিশনটা আসছে কোন আইনের মাধ্যমে? আমার মনে হয় এটা খুব সোজা প্রশ্ন, অনেকেরই উত্তর করা উচিত। সেটা হলো দ্য প্রভিশন ওয়াজ মেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা বাই হুইচ ল? রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833। তন্ময় আনসার করেছে অপশন বি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। মাথায় রাখবে, প্রথম সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যদি বলে তাহলে কিন্তু আমরা আনসার করব 1773, এবং এই
অ্যাকচুয়ালি কোডটা তৈরি হচ্ছে 1774 সালে। ঠিক আছে। এলিজা এম্পে ছিল সেই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম বিচারপতি। এই নামটাও একটু মাথায় রাখবে, এটা পরীক্ষায় দেয়। এলিজা এম্পে ছিলেন সেই পার্টিকুলার সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম বিচারপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য ফেডারেল কোড ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার? কোন বছর ইতিহাসে? অপশন এ একদম সঠিক উত্তর করেছো। 1773 কারেক্ট আনসার হবে। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে আমাদের ফেডারেল কোড অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার? কোন বছরে ফেডারেল কোড অফ ইন্ডিয়া তৈরি করা হচ্ছে? 1935, 1937, 1946, 1947? আনসার করো। ফেডারেল কোড অফ ইন্ডিয়া তৈরি করা হচ্ছে কোন বছরে? 35, 37, 46, 47? ফেডারেল কোড অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা আগে আনসারটা করো, তারপরে আমি এটা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে দেবো যেটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আগে আনসারটা করো যে ফেডারেল কোড তৈরি হচ্ছে কোন আইনের মাধ্যমে, এই কত বছর, তারপর কোন আইনের মাধ্যমে বলবে, এটাও ইম্পর্টেন্ট। বাই হুইচ ল, কোন আইনের মাধ্যমে, বাই হুইচ অ্যাক্ট এটা হচ্ছে। আচ্ছা মাথায় রাখবে, ফেডারেল কোড অফ ইন্ডিয়া যদি বলে, সাগরিকা অপশন বি বলেছো, 1937 ইজ দ্য কারেক্ট আনসার। কোন আইনের মাধ্যমে হচ্ছে? তন্ময় বি বলেছো, ঠিক বলেছো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 মাধ্যমে ফেডারেল কোড তৈরি হয়েছে 1937 সালে। আর এই ফেডারেল কোড অ্যাকচুয়ালি, এই ফেডারেল কোডকে রিপ্লেস করেই সুপ্রিম কোর্ট হচ্ছে। অরিজিনালি যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে আছে, সুপ্রিম কোর্ট যদি বলে কবে হচ্ছে, তাহলে আমরা আনসার করব 28 জানুয়ারি 1950। ঠিক আছে। ফেডারেল কোর্ট ছিল আমাদের দেশের হাইয়েস্ট অ্যাপিল কোর্ট, আমাদের দেশের। কেন বলি, কারণ সেই সময়ও সাবঅর্ডিনেট কোর্ট ছিল, তার উপরে ছিল হাই কোর্ট, তার উপরে ছিল ফেডারেল কোর্ট, এবং ফেডারেল কোর্টের ওপরেও কিন্তু ছিল ব্রিটিশ প্রাইভি কাউন্সিল। তাই সেই হিসেবে যদি বলো, হাইয়েস্ট কোর্ট কিন্তু ব্রিটিশ প্রাইভি কাউন্সিল। হাইয়েস্ট কোর্ট ছিল ব্রিটিশ প্রাইভি কাউন্সিল, কিন্তু সেটা ভারতে নয়। হাইয়েস্ট ল অফ অ্যাপিল ছিল লন্ডনে। আর আমাদের ইন্ডিয়াতে হাইয়েস্ট ল অফ অ্যাপিল ছিল ফেডারেল কোর্ট। এবং আমাদের এই যে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, যেখানে আমরা লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যেতে পারি, কিসের পরিপ্রেক্ষিতে না, একটা পার্টিকুলার কেসের পরিপ্রেক্ষিতে আমরা লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে অ্যাপিল করতে পারি। এই প্রসেস অফ অ্যাপিল মানে যেটা আমাদের ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি একটা পার্ট, এই কারণেই জুডিশিয়ারিকে আমরা ইন্টিগ্রেটেড বলি। সেই কনসেপ্টও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার 1937। আর এই ফেডারেল কোড তৈরি হয়েছিল 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, যেটা রিপ্লেস করে সুপ্রিম কোর্ট হয় 28 জানুয়ারি 1950। এই তথ্যগুলো একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্নে চলে যাই। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য প্রিন্সিপাল অফ ডায়ারার্কি রেফার্স টু। ডায়ারার্কি বলতে আমরা কি বুঝি? চারটে অপশন রয়েছে। ডিভিশন অফ সেন্ট্রাল লেজিসলেচার ইন্টু টু হাউসেস, introduction of double government, that is central and state government, having two sets of rulers, one in London and other in Delhi, and fourth option is the division of subjects delegated to the provinces into two categories. তাহলে ডায়ারার্কি বলতে আমরা কি বুঝি, এই হলো প্রশ্ন, তোমরা একটু আনসার করো। ডায়ারার্কি বলতে আমরা কি বুঝি প্রশ্ন করা হয়েছে, তোমরা একটু দেখে আনসার করে দাও। আমার মনে হয় সবাই পারবে, কোনো সমস্যা এখানে হওয়ার কথা নয়। এবং একটু আগেই ইনফ্যাক্ট আমি বললাম, আজকে প্রথম যে প্রশ্নটা হয়েছে সেখানে আমি ডায়ারার্কি সম্বন্ধে দু চার কথা বলেছি। বলা উচিত সবার, কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়। দেখো ডায়ারার্কি ক্ষেত্রে যেটা আমরা বলবো, এই যে ডিভিশন অফ দ্য সাবজেক্টস ইনটু টু ক্যাটাগরিজ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সাগরিকা বলছো ডিভিশন অফ সেন্ট্রাল লেজিসলেচার ইনটু টু হাউস, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সেটাকে আমরা বলি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটাকে আমরা বলি বাই ক্যামারাল। এটা কিন্তু আনসার হবে না। ডাবল গভর্নমেন্ট আর আগে হয়েছে ডুয়াল গভর্নমেন্ট, সেটা তো আগে আমাদের দেশে এক সময় ছিল, আমরা জানি ওই এলাহাবাদের সন্ধির মাধ্যমে হয়েছিল, মনে পড়ছে? যখন আমরা বলেছিলাম যে দিওয়ানি থাকবে হলো নবাবের হাতে, আর নিজামাত থাকবে নবাবের হাতে অ্যাডমিনিস্ট্রেশন, আর ট্যাক্স কালেকশন বা রেভিনিউ কালেকশন দিওয়ানি থাকবে তোমার ব্রিটিশারদের হাতে। সেই সময় এটাকে আমরা বলতাম ডুয়েল গভর্নমেন্ট, যেটা বাংলায় ছিল। তো সেটা আলাদা মানে বক্তব্য। ডাবল গভর্নমেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেটে বর্তমানে হয়, সেটাকে আমরা ফেডারেল মডেল বলি, যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই কিন্তু সরকার থাকবে এবং দুজনেরই আইন তৈরি করার ক্ষমতা থাকবে, পলিসি তৈরি করার ক্ষমতা থাকবে, সেটাকে আমরা ফেডারেল মডেল বলি।
টু সেট অফ রুলার্স, এটা তো অপশন হবেই না, আনসার ডি। কারণ আমরা যখন জানতাম যে প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো আছে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হতো, একটা হলো রিজার্ভ আর একটা হলো ট্রান্সফার। ট্রান্সফার যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টের ওপর তখন আইন বানাতো, মানে প্রভিন্সের ক্ষেত্রে আমি বলছি, গভর্নর অ্যান্ড হিজ মিনিস্টার, গভর্নর এবং তার মন্ত্রীরা আইন বানাতো ট্রান্সফার সাবজেক্টের ওপরে, আর রিজার্ভ সাবজেক্টের ওপর আইন বানাতো গভর্নর অ্যান্ড হিজ এক্সিকিউটিভ কাউন্সিল, গভর্নর এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল আইন বানাতো রিজার্ভ সাবজেক্টের উপর, অর্থাৎ দুটো ল মেকিং বডি রাজ্যে কাজ করছে, এটাকে ডায়ারার্কি বলে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নে চলে যাই। হু গেভ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্টলি ফর দ্য ফরমেশন অফ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, অর্থাৎ গণপরিষদ তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা, এই আইডিয়া প্রথম কে দিয়েছিল? স্বরাজ পার্টি ইন 1934, কংগ্রেস পার্টি ইন 1936, মুসলিম লীগ ইন 1942 and all parties conference in 1946। কি আনসার হবে বলো? কি আনসার হবে? হু গেভ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্টলি ফর দ্য ফরমেশন অফ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া? কি আনসার হবে এটা একটু আমাকে বলো সবাই। পাঁচ নম্বর প্রশ্ন। আচ্ছা, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্বরাজ পার্টি 1934। যদি বলে কোথায়, তাহলে সেটা একটু দেখে নেবে, রাঁচি অধিবেশনে। আর এছাড়া যদি বলি ইন্ডিভিজুয়ালি বললে এম এন রয় বলবো আমরা, মানবেন্দ্রনাথ রয়, সেটাও 1934। এরাই প্রথম বলেছিল যে কনস্টিটিউশন তৈরি করতে হবে এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা হলো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একটা গণপরিষদের প্রয়োজন, সেটার মাধ্যমে আমরা কনস্টিটিউশন তৈরি করব। তাই স্বরাজ পার্টি এখানে আমরা কারেক্ট আনসার নেব, এবং যদি ইন্ডিভিজুয়ালি বলে তাহলে আমরা এম এন রয় নেব 1934। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্নে চলে যাও। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিংকে কে চেয়ার করেছিলেন? ঠিক আছে, এম এন রয়। হ্যাঁ, কল্যাণ একদম ঠিক, ইন্ডিভিজুয়ালি এম এন রয় আর পার্টি হিসেবে স্বরাজ পার্টি। এখানে এম এন রয়ের অপশন নেই, তাই তুমি স্বরাজ পার্টি করবে। অ্যাকচুয়ালি স্বরাজ পার্টি প্রথম করেছিল, তারপরে এম এন রয়, এবং দুটোই 1934-এ। ঠিক আছে, নেক্সট চলে যাও। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং তার চেয়ারম্যান কে ছিলেন, বা প্রথম মিটিং এ প্রেসিডেন্ট কে ছিলেন, সভাপতিত্ব করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং এ কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর সচিদানন্দ সিনহা এবং মৌলানা আবুল কালাম আজাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং এর চেয়ার কে করেছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ভীমরাও আম্বেদকর, ডক্টর সচিদানন্দ সিনহা নাকি মৌলানা আবুল কালাম আজাদ? অপশন করে দাও। সাগরিকা বলছো সি, মানে ডক্টর সচিদানন্দ সিনহা আনসার করছো সাগরিকা, বাকিরা কল্যাণ বলছো সি। হ্যাঁ, একদমই তাই, কারণ প্রথম মিটিং যদি আমি বলি, প্রথম মিটিংটা হয়েছিল 9th ডিসেম্বর 1946, আর এই দিন কিন্তু অবভিয়াসলি ডক্টর সচিদানন্দ সিনহা তিনিই ছিলেন। একদম ঠিক, 9th ডিসেম্বর 1946 ডক্টর সচিদানন্দ সিনহা, এবং 11th ডিসেম্বরে প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর প্রেসিডেন্ট হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, তাই এখানে আমরা আনসার নেব অপশন সি, একদম ঠিক। 7 নম্বর প্রশ্নে চলে যাও। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? একদম, তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা তো সোজা প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আমরা আজকে সেই প্রশ্নগুলোই করব। প্রচুর আজে বাজে প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না সেগুলো নয়, যেগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট, যেগুলো বারবার এসছে, আমরা সেগুলোই পড়বো আজকের ক্লাসে। যেহেতু এটা রিভিশন ক্লাস, সাজেশন ক্লাস, এখানে আমরা মেনলি সেই প্রশ্নগুলো নিয়েই ডিসকাস করব, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। আজে বাজে প্রশ্ন পড়ে আজকের সময় নষ্ট করার কোনো মানে হয় না। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচিদানন্দ সিনহা এবং সি রাজাগোপালাচারী। কি আনসার করবে তোমরা বলো? আমরা সবাই জানি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর ভীমরাও আম্বেদকর হবেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যেটা দিতে পারে সেটা হলো ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছে, সেটা একটু মাথায় রাখবে। আনসার হবে 29th আগস্ট 1947।
এইটা হলো ড্রাফটিং কমিটির ফরমেশনের দিন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বর প্রশ্নে চলে যাও। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে এনফোর্স হবে? 26 জানুয়ারি 1950, 23 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947 এবং 26 ডিসেম্বর 1949। কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স লাগু হয়েছিল কবে, কার্যকর কবে হয়েছিল? কি প্রশ্ন উত্তর হবে বলো? 8 নম্বরের প্রশ্ন উত্তর দাও। কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, কনস্টিটিউশন কবে এনফোর্স হয়েছিল? এটাকে এনফোর্সও বলা যেতে পারে, অসুবিধে কিছু নেই। এনফোর্স সবসময় করেছিল গভর্নমেন্ট, এটা মাথায় রাখবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা তো মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের উত্তর দেওয়া উচিত, ইজি প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। আচ্ছা, এটার আনসার হবে অপশন এ, 26 জানুয়ারি 1950। কারণ মাথায় রাখবে, যদি বলে কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হয়েছিল, বা কনস্টিটিউশন ইনঅ্যাক্ট কবে হয়েছিল, বা কনস্টিটিউশন কমপ্লিট কবে হয়েছিল, তিনটের ক্ষেত্রে আমরা আনসার করব 26 নভেম্বর 1949। আর যদি বলে কনস্টিটিউশন এনফোর্স কবে হয়েছিল, তাহলে আমরা আনসার করব 26 জানুয়ারি 1950। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা বলেছো অপশন এ। 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া, হু সেড দিস? এই ফেমাস লাইনটা কার, এই ফেমাস বক্তব্যটা কার, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস এবং কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত। এই ফেমাস লাইনটা কার, উক্তিটা কার? অস্টিন, সিআর অ্যাটলি, উইনস্টন চার্চিল নাকি লর্ড মাউন্ট ব্যাটেন? এই ফেমাস উক্তিটা কার? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া, হু সেড দিস? কে বলেছিলেন এটা? অস্টিন মানে গ্র্যাভিন অস্টিল, নাকি সিআর অ্যাটলি, নাকি উইনস্টন চার্চিল, নাকি লর্ড মাউন্ট ব্যাটেন? এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি, এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গ্র্যাভিন অস্টিন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকে বুঝতেই পারছো অনেকগুলো প্রশ্ন আছে, তাই আমরা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ডে সেশনটাকে নিয়ে যাব, যাতে একটু তাড়াতাড়ি করতে পারি, বিকজ অনেকগুলো কোশ্চেন আছে, আমাদেরকে সেগুলো সবই সলভ করতে হবে। একদম, অস্টিন ইজ দ্য কারেক্ট আনসার। কল্যাণ ঠিক বলেছো, গ্র্যাভিন অস্টিন ইজ দ্য কারেক্ট আনসার। সাগরিকা ইনফ্যাক্ট ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো। 10 নম্বর তো, আচ্ছা 10 নম্বরের প্রশ্নটা এখানে, হ্যাঁ এটা 10 নম্বরের প্রশ্ন হবে। 10 নম্বরের উত্তর বলো, এটা 11, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্নের উত্তর দেয়, 10 নম্বরটা দেখো কি বলছে। দ্য আইডিয়া অফ প্রিএমবেল হ্যাজ বিন বরোড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। প্রিএমবেলের আইডিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, প্রিএমবেলের আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? প্রিএমবেলের আইডিয়া নেওয়া হয়েছে অপশন ডি, ইউএসএ থেকে। একদম ঠিক, প্রিএমবেলের আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। দ্য আইডিয়া অফ প্রিএমবেল হ্যাজ বিন বরোড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম ইউএসএ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হু সেড ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট? ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট এই কথাটা কে বলেছেন? লর্ড ব্রাইস, আইভর জেনিংস, এইচ জে লাস্কি নাকি কেসি ওয়্যার? বলো, ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট এই কথাটা কে বলেছেন? লর্ড ব্রাইস, আইভর জেনিংস, এইচ জে লাস্কি নাকি কেসি ওয়্যার? সবাই একটু আনসার করো। হু সেড ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট? কে বলেছেন এই কথাটা? চলো সবাই আনসার করো।
আচ্ছা, এখনো পর্যন্ত কোনো আনসার আসেনি। সাগরিকা বলছো ডি। একটা আনসার এসেছে সাগরিকা। কল্যাণও বলছো ডি। সাগরিকা বলছো কেসি। একদম ঠিক, কেসি ওয়্যার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কেসি ওয়্যার ইজ দ্য কারেক্ট আনসার। কোয়াসি ফেডারেল স্টেট মানে কি? কোয়াসি ফেডারেল স্টেট মানে হলো যেখানে সেন্টার ইজ মোর পাওয়ারফুল ইন এ ফেডারেল মডেল। একটা ফেডারেল মডেল কিন্তু সেখানে সেন্টার অনেক বেশি পাওয়ারফুল। ফেডারেল মডেল হতে পারে কিন্তু সেখানে সেন্ট্রাল বেশি পাওয়ারফুল, কেসি ওয়্যার বলেছে। 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, আইডিয়া অফ প্রিএম্বল, এটা ক্রিপিট হয়ে গেছে, ইউএসএ কারেক্ট আনসার হবে, ছেড়ে দাও। 13 নম্বর প্রশ্নে চলে যাও। দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? ইউকে, ইউএসএ, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? জুডিশিয়াল রিভিউ এর যে কনসেপ্ট সেটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? ইউকে, ইউএসএ, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? জুডিশিয়াল রিভিউ এর যে কনসেপ্ট সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউকে, ইউএসএ, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? বলো। কল্যাণ বলছো বি, জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আমরা ইউএসএ থেকে নিয়েছি, একদম। আর যদি বলে জুডিশিয়াল রিভিউ এর ইমপ্লিমেন্টেশন কোন আর্টিকেলে দেখা যায়, সেটাও দিতে পারে। একটু যদি ঘুরিয়ে দেয়, আর্টিকেল 13 আনসার হবে। মাথায় রাখবে, তুমি এমন যদি কোনো পলিসি নিয়ে আসো বা তুমি এমন কোনো আইন যদি নিয়ে আসো সেটা যদি সংবিধানকে ভায়োলেট করে, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে, সেটাকে কিন্তু এনফোর্স হতে দেওয়া যাবে না, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে আমাদের জুডিশিয়ারি। জুডিশিয়ারির কনসেপ্ট আমরা ইউএসএ থেকে নিয়েছি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ঠিক। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সরি, আমি আমার এন্ডে চলে এলাম কেন? ওয়েট ওয়েট এ মিনিট, একটা মিনিট দাঁড়াও। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। ডিপিএসপি এর কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, ইউএসএসআর? সবাই আনসার করো। ডিপিএসপি এর কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, ইউএসএসআর? এটা আমার মনে হয় আরো সোজা প্রশ্ন এবং সবাই আনসার করতে পারবে। ডিপিএসপি এর কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, ইউএসএসআর? চলো সবাই আনসার করো, এটাও সোজা প্রশ্ন। 14 নম্বরটা মোটামুটি বি আসছে, আয়ারল্যান্ড কারেক্ট আনসার। ডিপিএসপি থেকে যেটা মাথায় রাখবে, ডিপিএসপি কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আয়ারল্যান্ড আবার এটা নিয়েছে স্পেন থেকে, এটা 1 নম্বর। ডিপিএসপির কথা কোথায় বলা আছে এটাও জিজ্ঞেস করে, পার্ট 4 কত থেকে কত আর্টিকেল এটাও জিজ্ঞেস করে, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। ঠিক আছে, একদম মাথায় রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আয়ারল্যান্ড। নেক্সট প্রশ্নে চলে যাও, 15 নম্বর। দেয়ার ওয়্যার অরিজিনালি হাউ মেনি আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অরিজিনালি আমাদের সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? অরিজিনালি এখন তো মোটামুটি 470-এর ওপরে আছে, কিন্তু অরিজিনালি কতগুলো আর্টিকেল ছিল এই প্রশ্ন করেছে। 420, 380, 395 নাকি 270? অরিজিনালি হাউ মেনি আর্টিকেলস ওয়ার দেয়ার? একদম অনুবা, ঠিক আছে। দেয়ার ওয়্যার অরিজিনালি হাউ মেনি আর্টিকেলস, অরিজিনালি আমাদের সংবিধানে কতগুলো আর্টিকেল আছে, এই হলো প্রশ্ন। সবাই একটু উত্তর করো। 420, 380, 395, 270? হ্যাঁ, এখানে মোটামুটি কল্যাণের আনসার এসছে এবং বাকিদেরও আনসার আসছে। সঠিক উত্তর হলো 395। অরিজিনালি 395টা আর্টিকেল ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হাউ মেনি আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন? 395। 395 ইজ দ্য কারেক্ট আনসার। Which part of our constitution envisages a three-tier system of পঞ্চায়েত? কোন পার্ট আমাদের কনস্টিটিউশনের কোন পার্টে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলা আছে? পার্ট 9, পার্ট 10, পার্ট 11, পার্ট 12?
কোন কনস্টিটিউশনের আমাদের কোথায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলা আছে? বলো। পার্ট 9, পার্ট 10, পার্ট 11, পার্ট 12। আলবিনা বলছো এ, কল্যাণ বলছো এ। ঠিক আছে, 3 টিয়ার পঞ্চায়েতের কথা কোথায় বলা আছে? পার্ট 9-এ বলা আছে, অবভিয়াসলি একদম ঠিক। পঞ্চায়েতের কথা পার্ট 9-এ বলা আছে, একদম ঠিক। ঠিক আছে, আর কত থেকে কত আর্টিকেল যদি জিজ্ঞেস করে সেটাও দেখে নেবে, আর্টিকেল 243 থেকে আর্টিকেল 243 ও। আর পার্ট 9 আমাদের দেশে অ্যাড হয়েছিল 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে পঞ্চায়েত। আর পঞ্চায়েতের সময় আমাদের পিভি নরসিমহা রাও ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার, এইগুলো একটু দেখে রাখবে। পিভি নরসিমহা রাও ছিলেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, হ্যাঁ, 73rd এর মাধ্যমে শিডিউল অ্যাড হয়েছিল 11। টোটাল আইটেম হলো 29টা আইটেম আছে এখানে। ব্যাস, মোটামুটি এগুলো মনে রাখলেই হবে, এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে না। ঠিক আছে, আর অরিজিনালি সংবিধানের আর্টিকেল 40-তে বলা ছিল যে রাষ্ট্রের কাজ হলো কনস্টিটিউশন, এই পঞ্চায়েত তৈরি করা, যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা একটু মাথায় রাখবে। আর পঞ্চায়েতি ব্যবস্থাটা আমাদের দেশে শুরু হয়েছিল কবে যদি বলে, মানে 3 টিয়ার পঞ্চায়েত অফিসিয়ালি আমাদের দেশে শুরু হচ্ছে 1993। এটাকে আমরা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বলি, এটাকে আমরা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বলে থাকি। 24th April। পার্ট 9 ইজ দ্য কারেক্ট আনসার। 17 নম্বর প্রশ্ন চলে যাও। 4th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, আমাদের সংবিধানের যে 4th শিডিউল আছে সেটা কি নিয়ে ডিল করে? অ্যালোকেশন অফ সিটস ফর দ্য কাউন্সিল অফ স্টেটস, পলিটিক্যাল ডিফেকশন, পঞ্চায়েত সিস্টেম নাকি ল্যাঙ্গুয়েজেস? আমাদের দেশের যে 4th শিডিউল কনস্টিটিউশনে সেটা কি নিয়ে ডিল করে? অ্যালোকেশন অফ সিটস ফর দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, পলিটিক্যাল ডিফেকশন, পঞ্চায়েত সিস্টেম নাকি ল্যাঙ্গুয়েজেস? বলো, আনসার করো। মোটামুটি যা দেখছি তাতে অপশন অনেকে এ বলছো, একদমই তাই, রাজ্যসভাতে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যালোকেশন অফ দ্য সিটস ফর দ্য কাউন্সিল অফ দ্য স্টেট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের যে বিভিন্ন রাজ্য থেকে আছে না, 28টা রাজ্য থেকে আমাদের যে টোটাল 233 জন মেম্বার যান, এবং আমরা জানি আমাদের ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে থেকে দিল্লি থেকে, অ্যাকচুয়ালি 28টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে 233, তার মধ্যে ইউনিয়ন টেরিটরি দিল্লি থেকে 3 জন, পুডু থেকে 1 জন, আর স্টেট গুলো থেকে 229 জন, আর নমিনেটেড 12 জন। ঠিক আছে, এই হলো মোটামুটি টোটাল 245-এর হিসেব। এই হিসেবটা কোথায় আছে? অপশানে। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি এইটা হবে না, ইউনিয়ন টেরিটরি থেকে 3টে, পুডুচেরি থেকে 4টে, অ্যাকচুয়ালি ইউনিয়ন টেরিটরি থেকে, দিল্লি থেকে 3, পুডুচেরি থেকে 4। ঠিক আছে, দিল্লি থেকে 3, পুডু থেকে 1, টোটাল ইউনিয়ন টেরিটরি থেকে হলো 229। বাকি এই 204টে, সরি, আর 229টা সিট হলো 28টা স্টেট থেকে, 233 হলো বাকি 12 জন নমিনেটেড। এটা একটু মাথায় রাখবে, আমি ভুল লিখেছিলাম প্রথমে, ওটাকে দেখে দিলাম। 4টে ইউনিয়ন টেরিটরি থেকে, যদি বলে কোন কোন ইউনিয়ন টেরিটরি থেকে আসে, দিল্লি থেকে 3 জন, পুডুচেরি থেকে 1 জন, আমাদের টোটাল 8টা ইউনিয়ন টেরিটরি আছে। তার মধ্যে শুধু 2টো ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যসভায় মেম্বার আছে, বাকি 6টা ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যসভায় কোনো মেম্বার নেই। এটা মাথায় রাখবে। তবে পরে জম্মু কাশ্মীর থেকে আসবে, কারণ যেখানে যেখানে বিধানসভা আছে সেখানেই রাজ্যসভার মেম্বার হবে। তাই আপাতত যদি বলি, 4টে ইউনিয়ন টেরিটরি থেকে, রাজ্য থেকে টোটাল 229, মানে টোটাল হলো 233। তার সাথে আরো 12 জন নমিনেটেড হয় তোমাদের আর্ট, কালচার, লিটারেচার, সায়েন্স এবং সোশ্যাল সার্ভিস থেকে, সব মিলিয়ে
245 জন। অপশন এতে বলা আছে, এটার মানে ফোর্থ শিডিউলে এই কথাটাই বলা আছে যে কোন রাজ্য থেকে কতগুলো সিট আসবে। 18 নম্বর প্রশ্নে চলে যাও। এডুকেশন which was initially a state subject was transferred to the concurrent list by, মানে ইনিশিয়ালি এডুকেশন ছিল একটা স্টেট সাবজেক্ট যার উপর শুধু রাজ্য আইন বানাতে পারতো, পরে এটা কনকারেন্ট লিস্টে চলে যায় যার উপর রাজ্য কিন্তু দুজনেই আইন বানাতে পারে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা হয়েছিল? 24th অ্যামেন্ডমেন্ট, 25th অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট। বলো কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এডুকেশন, যেটা ইনিশিয়ালি ছিল একটা স্টেট সাবজেক্ট, যেটাকে পরে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করা হচ্ছে? অনুবা আনসার দিয়েছো অপশন সি, সাগরিকা আনসার দিয়েছো অপশন সি, কল্যাণ আনসার দিয়েছো অপশন সি। কারেক্ট আনসার হবে 42nd অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। এডুকেশন যেটা ইনিশিয়ালি ছিল একটা স্টেট সাবজেক্ট, পরে সেটাকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সালটা হলো 1976। ঠিক আছে, একদম ঠিক। 19 নম্বর প্রশ্নে চলে যাও। দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার অ্যাডেড টু দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই। সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দকে ভারতের সংবিধানের প্রিএম্বলে অ্যাড করা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 39th, 41st, 42nd, 44th। সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দকে আমাদের দেশের প্রিএম্বলে অ্যাড করা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? এই হলো প্রশ্ন। 39th, 41st, 42nd এবং 44th। আচ্ছা, এখনো পর্যন্ত 19-এর তো কোনো আনসার আসেনি, 18টাই লাস্ট এসছে। এটা তো সোজা, এটা তো সবাই পারবে। সোশ্যালিস্ট, সেকুলার এবং তার সাথে আরো একটা শব্দ ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দকে আমাদের দেশের সংবিধানে অ্যাড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। আমাদের দেশের প্রিএমবেলকে একবারই আমরা অ্যামেন্ড করেছি, যখন তিনটে শব্দকে আমরা ইনসার্ট করেছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা যারা সি বললে, কল্যাণ বলছো, সাগরিকা বলছো, একদম ঠিক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 20 নম্বর প্রশ্নে চলে যাও। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ভারতের সংবিধান কেমন? অপশন এ রিজিড, অপশন বি ফ্লেক্সিবল, অপশন সি নাইদার রিজিড নর ফ্লেক্সিবল, অপশন ডি পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। ভারতের সংবিধান কি ধরনের? এটা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQ এর মধ্যে এটা পড়বে। সব কোশ্চেনই কোনো না কোনো সময় এসছে। এই প্রশ্নগুলো মোটামুটি খুব কমন প্রশ্ন, ওই জন্যই সাজেশন সিরিজে ওগুলোকে এনেছি আমি। কমন প্রশ্ন, এগুলোই পরীক্ষায় আসবে বেশি। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে এক্স্যাক্টলি বলতে পারো টাইপটা কেমন, রিজিড নাকি ফ্লেক্সিবল, নাইদার রিজিড নর ফ্লেক্সিবল, নাকি পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল? এই হলো প্রশ্ন। কি উত্তর হবে? এখনো পর্যন্ত কোনো আনসার আসেনি। আলবিনা প্রথম ডি বললে, পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। কেন বলছি? আমাদের কনস্টিটিউশনে কিছুটা জায়গা আছে যেটা নট অ্যামেন্ডেবল, যেটাকে চাইলেও তুমি অ্যামেন্ড করতে পারবে না। কি বলতো সেটা? সেটা হলো আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার। আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার পার্লামেন্ট টাচই করতে পারবে না। ঠিক আছে, আমাদের দেশের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পার্লামেন্ট টাচই করতে পারবে না, নন অ্যামেন্ডেবল পোর্শন। এক, আমাদের দেশের সংবিধানে কিছু পার্ট আছে যেটা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3 মেজরিটি দিয়ে বলতে পারো পাস করানো যেতে পারে, মানে অ্যামেন্ড হতে পারে। কিছু পার্ট আছে যেখানে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3 লাগে, তার সাথে আবার অ্যাবসলিউট মেজরিটিকে কম্পেয়ার করতে হয় সেখানে অ্যামেন্ড করতে গেলে। কিছু কিছু জায়গা আছে যেখানে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3 প্লাস অ্যাবসলিউট মেজরিটি কম্পেয়ার করার পরেও আবার 50% রাজ্যকে সিম্পল মেজরিটিতে সেই বিল পাস করাতে হয়। অর্থাৎ আমাদের সংবিধানে কিছু পার্ট আছে যেটা খুব ইজিলি অ্যামেন্ড করা যায়, কিছু কিছু আবার জায়গা আছে যেখানে অ্যামেন্ড করাই যায় না। যেমন বেসিক স্ট্রাকচার, সেটা তুমি অ্যামেন্ড করতেই পারবে না, নন অ্যামেন্ডেবল। কেশবানন্দা ভারতী কেস 1973 সালে এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিয়ে আসা হয়, যেখানে বলা হয় সংবিধানে কিছু এমন পার্ট থাকবে যেটাকে চাইলেও অ্যামেন্ড করা যাবে না। ফর এক্সাম্পল ডেমোক্রেসি, ডেমোক্রেটিক এই শব্দটা আছে প্রিএমএল এর ভেতরে, তুমি এটাকে চেঞ্জ করে অটোক্রেটিক করতে পারবে? পারবে না। সেকুলার, তুমি শব্দটাকে চেঞ্জ করে ইসলামিক বা হিন্দু কান্ট্রি করতে পারবে? পারবে না।
রিপাবলিক, তুমি এটাকে চেঞ্জ করে মনার্কি করতে পারবে? করতে পারবে না। আর্টিকেল 32, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এই আর্টিকেল 32 কে তুমি রিমুভ করতে পারবে? পারবে না, কারণ এগুলোকে চেঞ্জ করা মানে ভারতের সংবিধানটাই চেঞ্জ করে দেয়া, সম্ভব নয়। জুডিশিয়াল রিভিউ তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, অ্যামেন্ড করতে পারবে না, তাহলে আর সুপ্রিম কোর্টের তো কোনো ক্ষমতাই থাকবে না, পার্লামেন্ট যা ইচ্ছে তাই আইন বানাবে। তাই জন্য এগুলো বেসিক স্ট্রাকচারের আন্ডারে চলে এসছে। কেশবানন্দা ভারতী কেসে প্রথম বলা হয়েছিল যে সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো থাকবে যেগুলোকে অ্যামেন্ড করা যাবে না, এটা প্রথম পয়েন্ট। আর পরবর্তী পয়েন্টস গুলো এগুলো। তাই ভারতের সংবিধান কিছুটা রিজিড আবার কিছুটা ফ্লেক্সিবল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা উত্তর সবাই ঠিক করেছো। নেক্সট প্রশ্নে চলে যাও। Which one of the following point differentiates the Indian parliamentary system and British parliamentary system? ভারতের পার্লামেন্টারি সিস্টেম এবং ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমকে ডিফারেন্সিয়েট করছে কোনটা? কালেকটিভ রেসপন্সিবিলিটি, জুডিশিয়াল রিভিউ, বাইক্যামেরাল লেজিসলেচার, নাকি রিয়েল অ্যান্ড নমিনাল এক্সিকিউটিভ? সবাই আনসার করো। Which of the following points differentiate Indian parliamentary system and British parliamentary system? ভারতের পার্লামেন্টারি সিস্টেম এবং ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমকে ডিফারেন্সিয়েট করছে কোনটা? কি উত্তর হবে বলে তোমরা মনে করছো? আচ্ছা, এটার কারেন্ট আনসার হবে জুডিশিয়াল রিভিউ। কেন বলতো? কেন বলতো বলে দিই একটুখানি। ব্রিটেনে ব্রিটেনে পার্লামেন্ট হলো সুপ্রিম। পার্লামেন্ট হলো সুপ্রিম। তার মানে ব্রিটেনে যে পার্লামেন্টের ল গুলো হয় তার কোনো জুডিশিয়াল রিভিউ হয় না। গভর্নমেন্টের যে পলিসি, মানে যেগুলোকে আমরা এক্সিকিউটিভ পলিসি বলি, তার জুডিশিয়াল রিভিউ হয়। ঠিক আছে। আর যদি আমি চলে আসি তোমার ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে পার্লামেন্টের যে ল, অ্যাক্ট, সেগুলোরও জুডিশিয়াল রিভিউ হয়। আবার এক্সিকিউটিভ পলিসি, তারও জুডিশিয়াল রিভিউ হয়। তার মানে জুডিশিয়াল রিভিউ এর ক্ষেত্রে কিন্তু দুজনের সিস্টেমটা আলাদা। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন বি। ইন্ডিয়ার সাথে ইউএস এর মিল আছে, কারণ ইন্ডিয়া এবং ইউএসএ দুটোতেই জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়ারি পার্লামেন্টের আইনেরও রিভিউ করতে পারে, সরকারের পলিসিও রিভিউ করতে পারে। ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্টের পলিসির তো পার্লামেন্ট সুপ্রিম, ল গুলোর রিভিউ হতে পারে, এক্সিকিউটিভ পলিসি রিভিউ হতে পারে, কিন্তু লয়ের মানে পার্লামেন্টে তৈরি আইনের কোনো রিভিউ হবে না, কারণ পার্লামেন্ট সুপ্রিম, ওখানে পার্লামেন্টের কথা শেষ কথা। তাই এখানে অপশন বি কারেক্ট আনসার হবে। এটা মাথায় রাখবে। বাইক্যামেরাল তো ইংল্যান্ডেও আছে, ইংল্যান্ড বাইক্যামেরাল আছে, তোমরা সবাই জানো। ইংল্যান্ডে দুটো হাউস আছে না, একটা হলো হাউস অফ দ্য কমন, ওদের লোয়ার হাউসকে বলে হাউস অফ দ্য কমন, আর ওদের আপার হাউসকে বলে হাউস অফ দ্য লর্ড। তাহলে ডিফারেন্সিয়েট তো করছে না, একই তো, সেম। ওদেরও দুটো হাউস আছে, আমাদেরও দুটো হাউস আছে। এখানে বলেছে ডিফারেন্সিয়েট করছে, আলাদা কোথায়? তাহলে এখানে আলাদা যদি বলে তাহলে জুডিশিয়াল রিভিউ হবে, কারণ ইংল্যান্ডে পার্লামেন্টারি অ্যাক্টের কোনো জুডিশিয়াল রিভিউ হয় না, শুধুমাত্র গভর্নমেন্টের পলিসির জুডিশিয়াল রিভিউ হয়। ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের পলিসিরও জুডিশিয়াল রিভিউ হয়, পার্লামেন্টের অ্যাক্টেরও জুডিশিয়াল রিভিউ হয়। ঠিক আছে, একটু দেখে রাখবে। কারেক্ট আনসার হলো অপশন বি। 22, on which day the design of the national flag of India adopted? ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করা হচ্ছে কোন দিনে? তোমরা একটু আনসার করো।
তোমাদের চ্যাট গুলো আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি না, কি হলো? আচ্ছা, হ্যাঁ, এখানে মোটামুটি কারেক্ট আনসার হবে 22 জুলাই 1947। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 23 নম্বর প্রশ্ন, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন হুইচ ইয়ার দ্য ইন্ডিয়ান স্টেট রিঅর্গানাইজড অন দ্য লিঙ্গুইস্টিক বেসিস? আমাদের স্বাধীনতার পরে কোন দিন, মানে কোন বছরে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে রিঅর্গানাইজ করা হচ্ছে? 47, 51, 56 এবং 2000। আনসার করো। আফটার ইন্ডিপেন্ডেন্স ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান স্টেট রিঅর্গানাইজড অন দ্য লিঙ্গুইস্টিক বেসিস? ভারতের রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে রিঅর্গানাইজ করা হচ্ছে কোন সালে? 47, 51, 56, 2000। 1956 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কয়েকটা জিনিস মনে রাখবে। একটা হলো 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হয়েছিল, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়েছিল, এবং 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল। 56 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট চলে যাও, 24 নম্বর প্রশ্ন, ক্রিয়েশন অফ এ নিউ স্টেট রিকোয়ার্স এ ড্যাশ মেজরিটি ফর এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? যদি তুমি কোনো নতুন রাজ্য তৈরি করতে চাও তাহলে কেমন মেজরিটি প্রয়োজন হবে? এ প্রসঙ্গে বলে রাখি, নতুন রাজ্য তৈরি করতে গেলে আর্টিকেল 2 অথবা আর্টিকেল 3 প্রয়োগ করতে হয়। যে ভূখণ্ড ভারতের পলিটিক্যাল এন্টিটির বাইরে ছিল সেখানে রাজ্য তৈরি করতে গেলে আর্টিকেল 2 প্রয়োগ করতে হয়, আর যে ভূখণ্ড ভারতের ভেতরে ছিল কিন্তু আলাদা করে ভেঙে নতুন রাজ্য তৈরি হচ্ছে পলিটিক্যাল এন্টিটি হিসেবে দেখতে গেলে, সেক্ষেত্রে আর্টিকেল 3 প্রয়োগ করতে হয়। এবং যখনই আমরা নতুন রাজ্য তৈরি করি তখন কি ধরনের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়? সিম্পল, 2/3, 3/4, নাকি 2/3 প্লাস রাটিফিকেশন অফ অল স্টেটস? কি আনসার হবে? 24 নম্বর প্রশ্ন। একদম ঠিক বলেছো অনুভা, সিম্পল মেজরিটি। কারণ এক্ষেত্রে অর্ডিনারি বিলের মাধ্যমে এটা হয়, অর্ডিনারি বিলের মাধ্যমে নতুন রাজ্য তৈরি হয় এবং যার জন্য সিম্পল মেজরিটি প্রয়োজন হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এক্ষেত্রে কোন রকম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রয়োজন হয় না, তার জন্য কোন রকম কনস্টিটিউশন বিলও পাস করাতে হয় না। ঠিক আছে, একদম ঠিক। নেক্সট, বাই হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিল্লি ওয়াজ গিভেন দ্য স্টেটাস অফ এনসিআর? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হচ্ছে দিল্লিকে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 67, 69, 68 এবং 70। আনসার করো। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের স্টেটাসটা দেওয়া হচ্ছে? এই হলো মোটামুটি প্রশ্ন। চলো সবাই একটু তাড়াতাড়ি উত্তর করো, কারণ সেশনটাকে আমরা আর বেশি লং করবো না, 10-12 মিনিটের মধ্যে আমরা যতটা পারবো কমপ্লিট করব। এটার কারেক্ট আনসার হবে 69, 69তম সংবিধান সংশোধনী। 69 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে 25 নম্বরটা হয়ে গেল, 69টা আমরা করলাম। 24-এরটা তোমরা এ করেছো, ঠিক করেছো, 24-এরটা ঠিক আছে। আমরা 25-এর পর 26 নম্বরে চলে যাই। হ্যাঁ, এটা বি হবে, এটা বি হবে একদম। 26 নম্বরে চলে যাও। How many years does a person of Indian origin need to reside in India to become a citizen of India under the Citizenship Act 1955? 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে একজন পার্টিকুলার পার্সনকে, সে যদি ভারতের অরিজিন হয়, তাকে কতদিন ভারতবর্ষে থাকতে হবে নাগরিকত্ব পেতে গেলে? এটা প্রসেসটাকে আমরা বলি বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে তাকে কতদিন ভারতবর্ষে থাকতে হবে, তারপর সে অ্যাপ্লাই করতে পারবে। 26 নম্বর, 5 বছর, 3 বছর, 7 বছর নাকি 9 বছর? কতদিন ভারতবর্ষে থাকার পর সে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে পারবে? 5, 3, 7 নাকি 9? আনসার হবে 7 বছর। একদম ঠিক, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? বাচ্চাদেরকে এক্সপ্লয়েট করা যাবে না এবং অবভিয়াসলি তাদেরকে কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত করতে মানে দেয়া যাবে না। কোন কনস্টিটিউশনের কোন প্রভিশনে এটার কথা বলা আছে, বা কোন ফান্ডামেন্টাল রাইট এটার কথা বলা আছে? 17, 19, 23 এবং 24।
Which article of the Indian Constitution is related to fundamental rights against the exploitation of the children? 17, 19, 23, 24. একদম ঠিক না। আর্টিকেল 23 কি করে হবে? চিলড্রেন বলেছে বাবু, চিলড্রেন। 24। 23 হলে তো যেটাকে আমরা বলি নর্মাল, ডি হবে। ইয়েস, 24 হবে। ঠিক আছে, 23 কি করে হবে? 23 হবে না। 23 হলে কি হয়, যেটাকে ট্রাফিকিং এর এগেনস্টে যেটা আছে, ট্রাফিকিং, জোর করে কাজ করানো, সেটার ক্ষেত্রে 23। এটা তো 24 হবে। ফোর্সফুল লেবার যদি বলে, হিউম্যান ট্রাফিকিং যদি বলে, তাহলে 23। এখানে তো বাচ্চাদের কথা বলেছে, মানে 24 হবে আনসার। 28 নম্বর প্রশ্নে, আন্ডার হোয়াট প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড? আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করা হচ্ছে কোন আর্টিকেলের প্রভিশনে? 14, 21, 17 নাকি 19? আন্ডার হোয়াট প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড? আনটাচেবিলিটি অ্যাবলিশড হয়েছে কোন প্রভিশনের মাধ্যমে? 14, 21, 17 নাকি 19? আনসার করো। সোজা প্রশ্ন, সবাই পারবে, কমন কোশ্চেন, সবার করার কথা। এটা সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশিবার পরীক্ষাতেও এসছে। সবচেয়ে ইজি শুধু না, সবচেয়ে বেশিবার পরীক্ষাতেও এসছে, হুইচ ইজ গুড। আনটাচেবিলিটি অ্যাবলিশ করা হচ্ছে কোন প্রভিশনে? আর্টিকেল 17, একদম। চলো 29 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান রিপাবলিক রিলেটস দ্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি? রাইট টু লাইফ, প্রোটেকশন অফ লাইফ, পার্সোনাল লিবার্টির কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? 19, 21, 20, 22। প্রোটেকশন অফ লাইফ, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? 19, 21, 20 এবং 22। Which article of the Constitution of Indian Republic relates to the protection of life and personal liberty? কি হবে? 21, তাই তো? অপশন বি, আর্টিকেল 20। এটা তো সোজা প্রশ্ন ছিল। আর্টিকেল 21, একদম তাই। ঠিক আছে, 22-এ যখন তুমি কাউকে ডিটেন করবে, ডিটেনশন যখন হচ্ছে, সেক্ষেত্রে প্রোটেকশন দিচ্ছে। আর্টিকেল 20 কনভিকশনের সময় প্রোটেকশন দিচ্ছে। আর আর্টিকেল 19 নর্মাল, যখন আমরা জানি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলছে, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম ঠিক। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং কেস? এই যে বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিন, সেটা কোন কেসে উঠে আসছে? আমার মনে হয় এটা একটু আগে আমি তোমাদেরকে উত্তর দিলাম, যে কোন কেসে বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিনটা উঠে আসছে। গোলকনাথ ভার্সেস পাঞ্জাব স্টেট, সজ্জন সিং ভার্সেস রাজস্থান স্টেট, কেশবানন্দা ভারতী ভার্সেস ইউনিয়ন কেরালা স্টেট, নাকি শঙ্করী প্রসাদ ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়ন? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কোন কেসে উঠে আসছে? 30 নম্বর প্রশ্নের একটু উত্তর দাও তোমরা, এবং পারবে সবাই। গোলকনাথ ভার্সেস পাঞ্জাব স্টেট, সজ্জন সিং ভার্সেস রাজস্থান স্টেট, কেশবানন্দা ভারতী ভার্সেস কেরালা স্টেট, নাকি শঙ্করী প্রসাদ ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়ন? একটু আগে আমি বলে দিলাম, কারেক্ট আনসার হবে অপশন সি, 1973 সালের কেরালা ভার্সেস কেশবানন্দা ভারতী কেস। একটু আগেই বললাম, 30-এরটা অপশন সি হবে, একদম। 31-এর প্রশ্নে চলে যাও। Which of the following amendment act of the constitution deleted right to property from the fundamental rights? Fundamental rights থেকে right to property কে ডিলিট করা হচ্ছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 37th Constitutional Amendment Act, 38th Constitutional Amendment Act, 44th Constitutional Amendment Act, নাকি 42nd Amendment Act? রাইট টু প্রপার্টি কে ডিলিট করা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 31 নম্বর প্রশ্ন, রাইট টু প্রপার্টি কে ফান্ডামেন্টাল রাইট থেকে পার্ট 3 তে ডিলিট করা হচ্ছে। সবাইকে বলে রাখি এই প্রসঙ্গে, রাইট টু প্রপার্টি বর্তমানে পার্ট 3 থেকে ডিলিট করে এটাকে নিয়ে চলে যাওয়া আছে পার্ট 12-এ। আর্টিকেল 300 এর ভেতরে রাইট টু প্রপার্টি আছে। কারেক্ট আনসার হলো অপশন সি, 44th Constitutional Amendment 1978। 44th Amendment 1978, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি হবে না, সি, সি। 32 নম্বর প্রশ্ন, which article of the Constitution of India has provision of participation of workers in the management of industry?
ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, কোন একটা ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টে লোকজন পার্টিসিপেট করবে, ওয়ার্কাররা পার্টিসিপেট করবে কোন প্রভিশনে এটা বলা আছে? 43, 43A, 45, 47. হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য প্রভিশন? কি প্রভিশন না ম্যানেজমেন্টে ওয়ার্কাররা পার্টিসিপেট করবে, সাধারণ মানুষ যারা লেবার ফোর্স তারা ম্যানেজমেন্টে কাজ করবে। কনসেপ্ট অফ প্রমোশন এর কথা কোন আর্টিকেলে বলা আছে? 43, 43A, 45 এবং 47। আমার মনে হয় সবাই এই প্রশ্নটা উত্তর দিতে পারবে, খুব একটা কঠিন প্রশ্ন নয়, সবাইই বলা উচিত কি আনসার হতে চলেছে। কারেক্ট আনসার হবে 43A, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 43A কে আমরা অ্যাড করেছি 42nd কনস্টিটিউশনাল অ্যাক্ট 1976 এর মাধ্যমে, অপশন বি। 32 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন বি। 33 নম্বর প্রশ্নে চলে যাও। Which article of the Indian Constitution enumerates fundamental duty of Indian citizen? হ্যাঁ 32-এরটা বি আছে। কল্যাণ ঠিক বলেছো, সাগরিকা ঠিক বলেছো। বলো ফান্ডামেন্টাল ডিউটির কথা কোন আর্টিকেলে বলা আছে? ফান্ডামেন্টাল ডিউটির কথা কোন আর্টিকেলে বলা আছে? 50A, 50B, 51A নাকি 51B? ফান্ডামেন্টাল ডিউটির কথা কোন আর্টিকেলে বলা আছে? 50A, 50B, 51A নাকি 51B? কি আনসার হবে? এটা খুব সোজা। ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে অ্যাড হয়েছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। কোন পার্টের ভেতরে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা আছে? পার্ট 4A। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছিল? ইনিশিয়ালি 10টা, পরে 11th ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয় 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে, যেখানে বলা হচ্ছে বাবা মায়ের বেসিক ফান্ডামেন্টাল ডিউটি তার বাচ্চাকে এলিমেন্টারি এডুকেশন দেয়া, যদি না পারে তাহলে রাষ্ট্র দেবে অবভিয়াসলি। আর ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল হলো 51A, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একদম অপশন সি 51A ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 34 নম্বর প্রশ্নে চলে যাও। Who among the following are not included in the electoral college for the election of the President of India? ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল কলেজ ইলেকশনের ক্ষেত্রে যার কথা আমরা আর্টিকেল 54-এ পড়েছি, সেখানে কোনটা ইনক্লুড নয়? কোনটা ইনক্লুড নয় বলেছে, একটু আনসার দাও। ইলেক্টেড মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস, নাকি ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট। এর মধ্যে ইলেকটোরাল কলেজে কোনটা ইনক্লুড নয় বা কাদেরকে ইনক্লুড করা হয়নি, এই হলো প্রশ্ন। কি হবে উত্তরটা? এখানে দেখো, আমি বলে দিই। দেখো প্রথমত হাউস অফ দ্য পিপল লোকসভার যারা মেম্বার তারা তো অবভিয়াসলি থাকবে, এটা ঠিক। কাউন্সিল অফ দ্য স্টেটের ইলেক্টেড মেম্বাররাও থাকবে, এটাও ঠিক। ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, এটাও ঠিক। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, না লেজিসলেটিভ কাউন্সিল মেম্বাররা থাকবে না। নট ইনক্লুডেড মানে এখানে অপশন ডি হবে। ঠিক আছে, মাথায় রাখবে পার্লামেন্টের যত ইলেক্টেড মেম্বার্স আছে, লোকসভার ক্ষেত্রে এখন তো সবাই 543 জন, রাজ্যসভার ক্ষেত্রেও 233 জন, কারণ 12 জন নমিনেটেড মেম্বার তারা অংশগ্রহণ করবে না। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরা সবাই পার্টিসিপেট করছে। আর এটা গেল পার্লামেন্ট। এবার হলো বিধানসভা। বিধানসভার ক্ষেত্রে 28টা স্টেটে যতজন মেম্বার তারা অংশগ্রহণ করবে বিধানসভায়, আর তার সাথে দিল্লি আর পুডুচেরির বিধানসভার মেম্বাররাও পার্টিসিপেট করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা পার্টিসিপেট করবে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সাগরিতা বুঝতে পেরেছি? সাগরিকা, কাউন্সিল অফ দ্য স্টেটের ইলেক্টেড মেম্বার মানে কি? রাজ্যসভার যারা ইলেক্টেড মেম্বার তারা তো পার্টিসিপেট করবে,
রাজ্যসভার ইলেক্টেড মেম্বাররা পার্টিসিপেট করবে, লোকসভার রাজ্যসভার ইলেক্টেড মেম্বাররাও আসবে, 28টা রাজ্যের বিধায়করাও আসবে এবং দিল্লি পুডুচেরির যারা বিধায়ক তারাও আসবে। 70তম সংবিধান সংশোধনী আইনে এটা বলা আছে। তাহলে কারা আসবে না? যারা বিধান পরিষদের মেম্বার তারা পার্টিসিপেট করবে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো আজকের লাস্ট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন, এটা আজকের লাস্ট প্রশ্ন। If there is any dispute regarding the presidential election, it can be referred to. যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে কোনো ডিসপিউট হয় তাহলে সেটা কাকে রেফার করা যাবে? এটা মাথায় রাখবে, এই যে পার্টিকুলার প্রভিশনটা, এটার কথা আর্টিকেল 71-এ বলা আছে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোটে যদি কোনো ডিসপিউট হয় তাহলে সেটা ডিরেক্টলি কার কাছে যাবে? অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবভ বা নান অফ দিস। ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয় সেটা কার কাছে রেফার করা যাবে? অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট নাকি নান অফ দিস? সবাই একটু বলার চেষ্টা করুন, আমার মনে হয় সবাই পারবেও, খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, মাথায় রাখবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোটে যদি কোনো ডিসপিউট হয় সেটা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে চলে আসে। এটা ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ একটা পাওয়ার, ওয়ান কাইন্ড অফ অরিজিনাল জুরিসডিকশনই বলা যেতে পারে। আমরা জানি না সুপ্রিম কোর্টে আর্টিকেল 131-এ কি বলা আছে, যে এমন কিছু বিষয় যেখানে সুপ্রিম কোর্ট এক্সক্লুসিভলি সেটাকে হ্যান্ডেল করে, অন্যান্য কোর্টে যায় না, ডিরেক্ট সুপ্রিম কোর্টে যায়। তাহলে এটা আনসার হবে সুপ্রিম কোর্ট একদম। আর এটাও মাথায় রাখবে, এমএলএ এমপি ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয়, এমএলএ এমপি ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয় সেটা ডিরেক্ট হাইকোর্টের কাছে যায়। এটাও মাথায় রাখবে, এমএলএ এমপির কোনো যদি ইস্যু হয় সেক্ষেত্রে সেটা হাইকোর্টের কাছে যায়। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, রাত্রির 11টায় কিন্তু তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকছে, ম্যাম নেবেন আজকে রাত্রির 11টায়। ঠিক আছে, তোমরা সবাই ক্লাসে জয়েন করবে। প্রিলিমসের আগে যেমন ক্লাস হয় তোমরা করলে, আমার ক্লাস এখানেই শেষ আজকে। সবাই খুব ভালো থেকো, সবাই মাথা ঠান্ডা রেখো। লার্ন ইজির তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। সবাই খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, এবং যদি তাড়াহুড়ো না করে থাকো পলিটিতে তোমাদের ভালোই হবে। রাত্রির 11টায় ম্যামের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা সবাই দেখো, কারণ এখন তো আর তাড়াতাড়ি শোয়ার কোনো ব্যাপার নেই, বুঝতেই পারছো এখন সবাই একদম শেষ মুহূর্তে প্রিপারেশন। সবাই একটু ক্লাসটা দেখবে, ম্যামের ক্লাসটাও দেখবে, ম্যাম একদম ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবেন। আর সবাই খুব ভালো থাকো, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, সবাইকে অল